গল্পের শুরুতে আমরা মরিস নামে এক কুখ্যাত চোরকে দেখতে পাই। পুলিশ তাকে ব্যাংক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করে এবং যাবজ্জীবন কারাদণ্ডের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার আলকাট্রাজে নিয়ে যাচ্ছে। আলকাট্রাজ সমুদ্রের একটি ছোট দ্বীপে নির্মিত একটি কারাগার। এমনকি যদি কোনো বন্দী পালিয়েও যায় তবুও তারা পালাতে পারে না, কারণ পানি তাদের পথ আটকে দেয়। এখানে কেবল বিশ্বের শীর্ষ সন্ত্রাসীদের রাখা হতো। কিন্তু শীঘ্রই এই কারাগারের সুনাম নষ্ট হওয়ার পথে, কারণ ফ্রাঙ্ক মরিস নামে একজন কুখ্যাত চোর, যে আগেও বেশ কয়েকবার জেল থেকে পালিয়েছিল, এই কারাগারে প্রবেশ করেছে। কিন্তু মরিস তার পুরো জীবন এখানে কাটাতে চাচ্ছিল না। সে যত দ্রুত সম্ভব এই কারাগার থেকে পালাতে চাইলেও মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশির পর মরিসকে একটি কক্ষে বন্দী করা হয়। একজন প্রহরী এসে মরিসকে বলল, আলকাট্রাজে স্বাগতম। হঠাৎ ঘন্টা বাজতে থাকে এবং সমস্ত কক্ষের দরজা আপনা আপনি খুলে যায়। অফিসাররা বন্দীদের বাইরে রাখেন। বন্দীদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সময় মতো কক্ষে প্রবেশের নিয়ম মেনে চলতে হয়। সবাই একই পোশাক পরে নাস্তা খাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। লিডমাস নামে একজন বন্দী মরিসের সামনে দাঁড়িয়ে থাকে। মরিস জিজ্ঞাসা করে, আমি কাঁটা চামচ পাইনি। লিডমাস তাকে বলে, আরে এটা তোমার বাড়ি নয়, যা আছে তা চুপচাপ খাও। ঠিক তখনই উলফ নামে একজন বিপজ্জনক বন্দী মরিসকে জ্বালাতন করতে শুরু করে। সে প্রতিটি বন্দীকে নিয়ন্ত্রণ এবং দর্শন করার জন্য যা করতে হয় তাই করত। এই কারাগারে সবচেয়ে বিপজ্জনক কিছু বন্দী থাকে। লিডমাস মরিসকে কিছু খাবারের জন্য অনুরোধ করে এবং মরিস তাকে তার প্লেট দেয়। মরিস যখন টেবিলের নিচে তাকায় তখন সে আবিষ্কার করে যে লিডমাস নিজে খাচ্ছে না, বরং একটি ইঁদুরকে খাবার দিচ্ছে। তখন ওয়ার্ডেন তাকে বলে, আমি জানি তুমি খুব তীক্ষ্ণ মনের এবং বুদ্ধিমান, কিন্তু এখানে এত কিছুর কী লাভ? তোমার মতো এত লোক এসেছে এবং চলে গেছে, কিন্তু কেউ কখনো পালাতে পারেনি। পালানোর কথা ভাবিও না, নইলে তোমাকে টুকরো টুকরো করে ফেলা হবে। যার উত্তরে মরিস বলেন, না স্যার, আপনার থেকে পালানোর কথা কে ভাবতে পারে? কিন্তু মরিস আসলে প্রথম দিন থেকেই তার পালানোর পরিকল্পনা করছিল। সুযোগ দেখে মরিস ওয়ার্ডেনের নেল কাটার যন্ত্রটি চুরি করে, মানে নখ কাটার জিনিস, আপাত দৃষ্টিতে তুচ্ছ জিনিস, কিন্তু মরিস জানতেন যে আলকাট্রাজের মতো কারাগারে এত ছোট হাতিয়ারও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যেতে পারে। পরের দিন উলফ আবার বাথরুমে মরিসকে হয়রানি করতে শুরু করে, কিন্তু এবার মরিস তাকে ছেড়ে দিতে রাজি নয়। উলফকে মারধর করার পর মরিস পুরো কারাগারে একটি অনন্য মর্যাদা অর্জন করে। সবাই তাকে ভয় পেতে। তারপর থেকে মরিসকে লাইব্রেরিতে চাকরি দেওয়া হয়। সেখানে ইংলিশ নামে একজন ব্যক্তির সাথে তার দেখা হয়, যে কারাগারের একজন সিনিয়র বন্দী। সে কারাগারের প্রতিটি কোণা কোণা সম্পর্কে জানে। এমনকি সে জানে যে সেই সকালে মরিস এবং উলফের মধ্যে ঝগড়া হয়েছিল। তারপর তার সাথে ডক নামে একজন শিল্পীর দেখা হয়, যিনি ছবি আঁকছেন। ডক একজন সরল এবং ভদ্র মনের মানুষ, যিনি বহু বছর ধরে এখানে তার সাজা ভোগ করছেন। ডক বলেছিল যে আলকাট্রাজের মতো কারাগারে যে কেউ পাগল হতে পারে, কিন্তু তার ছবির কারণে তার মন এখন পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করছে। তারপর যখন মরিস তার ডান দিকে তাকায় তখন সে তার উপরে ইংলিশকে দেখতে পায়। মরিস ইংলিশের দিকে হেঁটে যায়। মরিস যখন কাছে আসে তখন তার শিষ্যরা তাকে থামায়। ইংলিশ ইশারা করে, সে আমাদের নিজস্ব লোক, তাকে আসতে দাও। মরিস তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে? ইংলিশ এতে হেসে ওঠে, দেখো ছেলে, এটা শুধু একটা কারাগার নয়, এটা আমাদের কবর। যদি আমরা এখান থেকে বেরিয়ে যেতে চাই তাহলে আমাদের প্রথমে মরতে হবে, তবে আমাদের মৃতদেহ কবরস্থানে পৌঁছাতে পারবে। সমুদ্র তোমার পথ আটকে দিবে, তাই সময় নষ্ট করো না এবং চুপচাপ তোমার সাজা ভোগ করো, অন্তত তুমি বেঁচে যাবে। সেই রাতে একজন অফিসার মরিসকে বলল যে আগামীকাল থেকে তাকে কাঠমিস্ত্রির কাজ দেওয়া হয়েছে। তাকে প্রতি ঘন্টা 1 পয়সা বেতন দেওয়া হবে। মরিস তৎক্ষণাৎ কাজে রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল সেখানে সে এমন একটি হাতিয়ার খুঁজে পাবে যা তাকে পালাতে সাহায্য করবে। প্রতিটি কক্ষে একটি বাতাস চলাচলের পথ থাকে, তুমি এটি দিয়ে ছাদে পৌঁছাতে পারো, তুমি হয়তো এখান থেকে পালাতে পারবে। পরিস্থিতি আরও খারাপ হয় এবং ওয়াচ টাওয়ারের প্রহরী গুলি চালাতে শুরু করে। তখন ওই মরিস এবং উলফ লড়াই বন্ধ করে। এটি এমন একটি সেল যেখানে কোনো বন্দি যেতে চায় না। যাওয়ার আগে উলফ মরিসকে হুমকি দিয়ে বলে, বাবা, তুমি আমার হাতে মারা পড়বে। সেই রাতে মরিস বিভিন্ন নির্যাতন সহ্য করে তাকে খুব ভয়ানক অবস্থায় ফেলে। এই অন্ধকার সেলে 2 সপ্তাহ কাটানোর পর তাকে তার সেলে ফিরিয়ে আনা হয়। একদিন চার্লি নামে একজন নতুন বন্দী আসে এবং তাকে মরিসের পাশে সেলে রাখা হয়। মরিস এবং চার্লি দ্রুত বন্ধু হয়ে ওঠে। ওয়ার্ডেন যখন ডগের কক্ষে যায় তখন সে ডগের আঁকা বেশ কয়েকটি চিত্রকর্ম দেখতে পায়। ওয়ার্ডেন অবাক হয়ে যায় যে ডগের চিত্রকর্ম ক্রমশ বাড়ছে। ওয়ার্ডেন এই দৃশ্য দেখে হাসে, কিন্তু কেন তা জানে না। পরের দিন ওয়ার্ডেন রক্ষীদের ডগের কক্ষে সমস্ত চিত্রকর্ম ফেলে দেওয়ার নির্দেশ দেয়। মরিস তাকে ব্যাখ্যা করে যে ঠিক আছে, সেগুলি কেবল চিত্রকর্ম ছিল, তুমি আরো তৈরি করতে পারো। ডেকে কাঠমিস্ত্রির কুঠার দিয়ে তার 3টি আঙ্গুল কেটে ফেলে বলে, আমার এমন আঙ্গুলের দরকার নেই যা দিয়ে আমি রং করতে পারি না। পরের দিন মরিস তার কক্ষে ফিরে আসে
তার কক্ষে বসে বসে থাকেন সে দেখতে পায় একটি তেলাপোকা বাতাসে ছিদ্র দিয়ে যাচ্ছে, যা তাকে ধারণা দেয় যে এর থেকে বেরিয়ে আসার একটা উপায় আছে। মরিস তার টেবিলে ফিরে আসে। সেখানে দুই ভাই জন এবং ক্লারেন্সের সাথে দেখা হয়, কিন্তু মরিস তাদের সাথে এমনভাবে কথা বলে যেন সে তাদের ইতিমধ্যেই চেনে। জন এবং ক্লারেন্স আসলে অন্য কারাগারে মরিসের গ্যাংয়ের সদস্য ছিল। জেল থেকে পালানো এখন জনের কাছে সহজ মনে হচ্ছিল, কারণ এই দুই ভাই মরিসের মতোই তীক্ষ্ণ মনের ছিল এবং তারা তিনজনই তাদের পালানোর পরিকল্পনা করতে শুরু করে। সেই বিকেলে চার্লির বান্ধবী তাকে দেখতে আসে। ইতিমধ্যে ইংলিশের মেয়েও দেখা করতে আসে। ইংলিশকে দেখে তার চোখ অশ্রুতে ভরে ওঠে। এদিকে চার্লির স্ত্রী তাকে বলে যে তার মা খুব অসুস্থ এবং ডাক্তাররা বলেছে সে 1 মাসের বেশি বাঁচবে না। চার্লি গভীরভাবে চিন্তিত। সে রাতে সে মরিসকে বলে যে যদি সে পালানোর পরিকল্পনা করে তাহলে তাকেও তাদের সাথে রাখা উচিত। পরের দিন মরিস, চার্লি, জন এবং ক্লারেন্সের সাথে দেখা হয়। আমার কাছে একটি পেরেক কাটার যন্ত্র আছে এবং আমি ইতিমধ্যে খনন শুরু করেছি। যদি আমি ধীরে ধীরে খনন করি এবং ছাদে পৌঁছানোর জন্য একটি ছোট সুড়ঙ্গ তৈরি করি, তাহলে এই জায়গাটি পরিদর্শন করার পরে আমি এখান থেকে কিভাবে পালাতে হবে তা জানাবো। জন জিজ্ঞাসা করে, যদি রক্ষীরা জানতে পারে যে তুমি রাতে তোমার ছেলে নেই, তাহলে কি তারা সন্দেহ করবে না? তারপর ক্লারেন্স প্রকাশ করে যে তার কাছে একটি সমাধান আছে। সে বলে, আমি এখানে একজন নাপিতকে চিনি যে বন্দীদের চুল কাটিয়ে দেয়। সে আমাদের চুল সরবরাহ করতে পারে এবং এটি ব্যবহার করে আমরা একটি ডামি মাথা তৈরি করে বিছানায় রাখতে পারি। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, আমরা কারাগার থেকে পালাতে পারবো, কিন্তু আমরা কিভাবে সমুদ্র পার হব? মরিস জনকে বলে, দেখো, আমার এই কাজে তোমার সাহায্যের প্রয়োজন হবে। তুমি ক্লোথিং ডিপার্টমেন্টে কাজ করো। তুমি সেখানে ওই পুলিশ অফিসারদের জন্য তৈরি রেইনকোট পাবে। তাই কিছু চুরি করে আমাকে দাও। আমরা তাদের কাছ থেকে একটি টিউব বুট এবং একটি লাইফ জ্যাকেট তৈরি করে সমুদ্র পার করতে পারি। আমি যখন ভেন্টিলেশন গ্রিন খুলছি তখন তোমরা পাহারা দিও, যাতে কোনো রক্ষী আমাদের দেখতে না পায়। খননের জন্য খুব ছোট জিনিস ছিল। পরের দিন সে রাতের খাবারের টেবিলে তার বন্ধুদের বলে, খননের জন্য আমার আরো বড় হাতিয়ার দরকার। পেরেক কাটার দিয়ে দেয়াল কাটা তার জন্য কঠিন হয়ে ওঠে। ঠিক তখনই মরিস তার হাতে থাকা চামচটির দিকে তাকিয়ে একটা বুদ্ধি বের করে। সে ইচ্ছাকৃতভাবে জুতাটি তার জুতার উপর ঘষে ময়লা করে। তারপর মরিস গার্ডকে ডেকে বলে, এই চামচটি নোংরা, আমাকে আরেকটি চামচ দাও। তারপর সে সোজা টেবিলের দিকে চলে যায়। সেখানে অন্য এক নিরাপত্তারক্ষী বসে আছে, কিন্তু সে যখন টেবিলের উপর চামচগুলি প্রতিস্থাপন করে, জন গার্ডকে বিভ্রান্ত করে। এর সুযোগ নিয়ে মরিস একটির পরিবর্তে 2টি চামচ তুলে নেয়। একটি তার পকেটে লুকিয়ে রাখে। তারপর সে সোজা তার সেলে চলে যায়। রাতে ইংলিশ বলে, এত বছর ধরে আমি কখনো পালানোর কথা ভাবিনি, কারণ আমি জানি এটা অসম্ভব। পরের দিন সে লিডমাসের কাছে দেয়াশলাই চায় এবং সেই রাতে লিডমাস মরিসকে তার দেয়াশলাই দেয়। মরিস একটি পেরেক কাটার হাতল খুলে একটি ছোট বেলচা তৈরি করে। তারপর সে একটি চামচ ভেঙে নখ কাটার হাতলের সাথে যুক্ত করে। তারপর একটি দেয়াশলাই মারে। সে দুটিকে শক্ত করে একসাথে ঝালাই করে একটি ধারালো হাতিয়ার তৈরি করে। সে একজন প্রহরী কাছে আসে। সে সাথে সাথে মরিসকে সংকেত দেওয়ার জন্য শীষ দিবে, কিন্তু পাহারা দেওয়ার সময় চার্লি ঘুমিয়ে পড়ে এবং ঠিক তখনই একজন প্রহরী আসে। ভাগ্যক্রমে ইংলিশ গার্ডকে বাধা দেয় এবং বিভ্রান্ত করে এবং চার্লি ইংলিশের কথোপকথন শুনে জেগে ওঠে, কিন্তু উত্তেজনার কারণে সে শীষ দিতে পারে না এবং তারপর কিছু ফেলে দেয়। মরিস তার ইঙ্গিত গ্রহণ করে ভ্যানটি রেখে বিছানায় শুয়ে পড়ে। প্রহরী জিজ্ঞাসা করে, আমি এখানে কিছু পোড়া গন্ধ পাচ্ছি। মরিস উত্তর দেয়, স্যার, আপনার চারপাশে কেউ ধূমপান করার সাহস কিভাবে করে? আমি কিছু গন্ধ পাচ্ছি না। প্রহরী অস্বস্তি বোধ করে ভাবছে অন্তত কেউ আমাকে সম্মান করে। সে চলে যাওয়ার সাথে সাথে মরিস ব্যান্ডের চারপাশে কংক্রিট সরিয়ে ফেলে। যখনই মরিস বাইরে যাওয়ার সুযোগ পেত, সে চুপচাপ গ্রিল থেকে সিমেন্টটি সরিয়ে ফেলতো। পরের দিন একজন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করার সময় সে ছুরির মতো ধারালো ধাতুর একটি টুকরো তুলে নিল। মরিস আসলে তার হাতে ধাতুটি নিয়ে এসেছিল। প্রহরী জিজ্ঞাসা করলো, আপনি এটি কেন বহন করছেন? মরিস উত্তর দিল, স্যার, আমি ভেবেছিলাম আমি এটি কাপড় ঝুলানোর জন্য ব্যবহার করব। প্রহরী বলল, এত চালাক হবেন না এবং এটি আমাকে দিন। কিন্তু আমাদের নায়ক একজন নায়ক। সে আসলে 2টি ধাতু চুরি করেছিল। সে একটি হাতে বহন করেছিল এবং অন্যটি তার জুতার মধ্যে লুকিয়ে রেখেছিল। সে গ্রিলটি কাটার জন্য ধারালো ধাতু ব্যবহার করে। এবার রক্ষীদের পালা। চার্লি গার্ডের কাছে কিছু রং চায়। সে তাকে বলে যে সে শিল্পকর্ম তৈরি করতে ভালোবাসে। গার্ড প্রত্যাখ্যান করে না এবং তার জন্য রং এনে দেয়। মরিস গর্ত থেকে বের করা কংক্রিট গুঁড়ো করে। জন নাপিতের দোকান থেকে চুল সংগ্রহ করে আর ক্লারেন্স লাইব্রেরি থেকে পুরনো বই সংগ্রহ করে। সমস্ত উপকরণ সংগ্রহ হয়ে গেল বলে তারা একটি নকল মাথা তৈরি করে ফেললো। তারা পরিকল্পনা আরও জোরদার করার জন্য মরিস নকল গার্ডবোর্ড তৈরি করে, যাতে কেউ সন্দেহ না করে।
এক রাতে মরিস একা উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে তার বিছানায় নকল খুলিটি রাখে এবং একটি কম্বল দিয়ে গাড় পর্যন্ত ঢেকে দেয়। অন্যদিকে চার্লি বাইরে পাহারা দাঁড়িয়ে আছে। ছাদে পৌঁছে মরিস সেখানে যে উপকরণ একটি লোহার গ্রিল আছে, লাফ দিয়েও সে সেখানে পৌঁছাতে পারে না। ইতিমধ্যে একজন প্রহরী এসে চার্লিকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে রং করছো কেন? আর তোমার বন্ধু মরিস আজ তাড়াতাড়ি ঘুমাতে গেল কেন? চার্লি উত্তর দেয়, হ্যাঁ স্যার, মরিস আজ কাঠমিস্ত্রির কাজ করে ক্লান্ত ছিল, তাই সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। হঠাৎ প্রহরীটির লাঠি তার হাত থেকে পড়ে যায়। প্রহরী মরিসের পক্ষে হাত দেয় এবং তার চুল স্পর্শ করে। মরিস জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার, আমার চুল কি এত সুন্দর? সে নিচে নেমে এসে সেখানে শুয়ে পড়ে। পরের দিন মরিস তার বন্ধুদের বলে যে ছাদে দেওয়া একটা রাস্তা আছে, কিন্তু সেটা একটা গ্রিল দিয়ে আটকে আছে। একসাথে তারা গ্রিলটা খুলে দেয়। সেই রাতেই মরিস আর জন তাদের ব্যান্ডের মধ্যে দিয়ে ছাদে পৌঁছে যায়। জন মরিসকে তুলে নেয় আর মরিস গ্রিলটা ধরে। জন দেখে যে লোহার গ্রিলটা খুব মজবুত এবং সম্পূর্ণ ঢালাই করা। এটা খুলে ফেলার একটাই উপায় আছে, গ্রিল দিয়ে কেটে ফেলা। পরের দিন সঙ্গীত ক্লাসে সবাই তাদের প্রিয় বাদ্যযন্ত্র বাজাচ্ছে। মরিস সেখানে বসে থাকা একটি ছোট পাখা দেখতে পায়। এটা দেখে মরিস বুঝতে পারে যে সে এটা দিয়ে ড্রিল তৈরি করতে পারে। সে চার্লিকে বলে যে পাখাটা লুকিয়ে রাখো। মরিস যখন এই ফ্যানটি ধরে ফেলে তখন সে এটি কাজ করতে শুরু করে। কয়েক ঘন্টা পর সে ফ্যান থেকে একটি ড্রিল মেশিন তৈরি করে। সেই রাতে মরিস এবং চার্লি ছাদে উঠে ড্রিল দিয়ে লোহা রড কাটতে শুরু করে। ড্রিলের শব্দ এত জোরে যে রক্ষীরা শব্দ শুনতে পেয়ে উপরে আসতে শুরু করে, কিন্তু ততক্ষণে মরিস গ্রিলের একটি রড কেটে ফেলে এবং ড্রিলিং এর শব্দ থেমে যায়। ড্রিল বন্ধ হওয়ার পর রক্ষী তাকে উপেক্ষা করে ফিরে যায়। কেউ পালিয়ে যায়নি। পরের দিন তারা আবার একটি সিনেমা হলে মিলিত হয়, যেখানে সবাই সিনেমা দেখছে। সিনেমার শব্দের মাঝে মরিস জন এবং ক্লারেন্সকে জিজ্ঞাসা করে যে তাদের ব্যান্ড প্রস্তুত কিনা। তারা যে রেইনকোট থেকে টিউব এবং লাইফ জ্যাকেট তৈরি করতে চাচ্ছিল তা কি হয়েছে? তারা বলে সবকিছু প্রস্তুত, আমাদের ডামি হেডও প্রস্তুত, এখন কেবল পালানোর ব্যাপার। মরিস ওয়ার্ডেনের উপর রেগে যায় এবং চারজন সেই রাতে পালানোর সিদ্ধান্ত নেয়। মরিস মধ্যরাতের জন্য অপেক্ষা করতে থাকে যাতে রক্ষীরা শিথিল হতে পারে, যাতে তারা সহজে পালাতে পারে। ঠিক তখনই মরিসের ছেলে ইংলিশ তাকে কিছু বই দেয়। মরিস বলে, আমি তোমার সাথে শেষবারের মতো করমর্দন করতে চাই। ইংলিশ বুঝতে পারে যে মরিস পালানোর জন্য একটি দৃঢ় পরিকল্পনা করছে। সে চুপচাপ চলে যায়। ওয়ার্ডেন মরিসের ছেলে প্রতিটি কোণ পরীক্ষা করার নির্দেশ দেয়। রক্ষীরা মরিসের ছেলে প্রতিটি জিনিস পরীক্ষা করে, কিন্তু মরিস কোনো সাধারণ বন্দী ছিলেন না, যার একটি সহজ পরিকল্পনা ছিল। মূলত তার একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। সে এমন একটা পরিকল্পনা করেছিল যে শুধু গার্ডেন নয়, গার্ডেনের দাদাও তা ধরতে পারবে না। এমনকি যখন গার্ড সেই নির্দিষ্ট জায়গা থেকে সুটকেসটি সরিয়ে ফেললে সেখানে মরিস পালানোর জন্য সুড়ঙ্গ তৈরি করেছিল। মরিস ধরা পড়েনি, কারণ সে ইতিমধ্যে একটি নকল কার্ডবোর্ড কভার তৈরি করে দেয়ালের সাথে সঠিকভাবে লাগিয়ে রেখেছিল। যখন তারা সেখানে কিছুই পেল না, তখন ওয়ার্ডেন এবং গার্ড চলে গেল। পরের দিন নাস্তার সময় ওলফ আবার মরিসকে হুমকি দেয়। তাকে বলে যে আজ রাতটি তার শেষ রাত হবে। কিন্তু বিকেল ওলফ মরিসকে ছুরিতে আঘাত করতে যায়। ঠিক তখন ইংলিশটা হস্তক্ষেপ করে এবং ওলফকে ধরে ফেলে। আসলে ইংলিশ তার বন্ধুদের সাথে পালাতে রাজি হয়, কিন্তু সে তার কক্ষে পৌঁছানোর সাথে সাথে সে আতঙ্কিত হতে শুরু করে। তার কক্ষে একা বসে সে পরিকল্পনা অংশ না করার সিদ্ধান্ত নেয়। যখন তার তিন সঙ্গী তাদের নিজ নিজ ছিদ্র দিয়ে পালিয়ে ছাদে পৌঁছায়, তিনজন দীর্ঘ সময় ধরে চার্লির জন্য অপেক্ষা করে। কিন্তু অনেকক্ষণ পর যখন তারা বুঝতে পারে যে চার্লি আর ফিরে আসবে না, তখন তারা চার্লিকে পেছনে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তিনজন তাদের পরিকল্পনা এগিয়ে যায়, কিন্তু চার্লির স্বাধীনতার স্বপ্ন তার চোখের সামনে বিলীন হয়ে যায়। তিনজন ধীরে ধীরে সার্চ লাইট থেকে লুকিয়ে পড়ে। তারা দৌড়াতে শুরু করলো এবং লুকিয়ে লুকিয়ে ভবনের শেষ প্রান্তে পৌঁছে গেল। ঠিক তখনই তার কক্ষে বসে থাকা চার্লি অনুপ্রাণিত হয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। সে তার ছিদ্র দিয়ে পালিয়ে ছাদে পৌঁছে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সে একা দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। ভয় তার মুক্তির সুযোগ নষ্ট করে দিয়েছিল। অন্যদিকে তারা তিনজনে ছাদের পাইপ দিয়ে মাটিতে পড়ে গেল। টাওয়ারের নিরাপত্তা রক্ষীর চোখ এড়িয়ে তারা কারাগার শেষ দেয়ালে পৌঁছে গেল। তারপর একে একে তারা বেড়া পারিয়ে গেল। তারা দ্রুত সমুদ্র তীরে ছুটে গেল। তারপর তারা তাদের রেইনকোট খুলে মুখ দিয়ে বাতাস ফুঁকতে শুরু করলো। এভাবে তারা পালিয়ে গেল, আলকাট্রাজের সুনাম নষ্ট করে দিল। পরের দিন সকালে একজন প্রহরী প্রতিটি কক্ষ পরীক্ষা করছে। প্রাথমিকভাবে প্রহরী সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যখন সে চার্লির কাছে পৌঁছায় তখন সে তার ছেলে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। গুবর নিজেকে তিরস্কার করে। মরিস এখন আর ছেলে নেই। সে বাইরে জগৎ উপভোগ করছে। সে তার কাল্পনিক মাথা বিছানার উপর রেখে গেছে। আলকাটার জুড়ে সাইরেন বাজতে শুরু করে। সারা কারাগারের খবর ছড়িয়ে পড়ে যে কিছু বন্দী পালিয়ে গেছে। এরপর ওয়ার্ডেন তাদের তিনজনকে প্রতিটি কোণে কোণে খুঁজতে শুরু করে। যখন তাদের ভেতরে খুঁজে পায় না, তখন সে সমুদ্র তল্লাশি অভিযান শুরু করে। সমুদ্র পার হওয়ার পর তারা এখন স্বাধীনতার বাতাসে শ্বাস নিচ্ছে। সদর দপ্তরে অফিসাররা ওয়ার্ডেনকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করছে। ওই তিনজন যখন পালিয়েছিল তখন তুমি কি ঘুমিয়েছিলে? ওয়ার্ডেন অত্যন্ত উত্তেজিত হয়ে রিপোর্ট লিখতে শুরু করলো যে লিখুন যে তিনজন লোক পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ডুবে গেছে। কিন্তু কেউ ওয়ার্ডেনকে বিশ্বাস করেনি। মরিস আলকাট্রাজ কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন। একজন প্রতিভাবান হিসেবে পরিচিতি পান। এই ঘটনার পর আলকাট্রাজ কারাগার বন্ধ করে দেওয়া হয়, কারণ কেউ পালাতে পারবে না এমন কোনো নিশ্চয়তা ছিল না। এইভাবে একটি সত্য ঘটনা অবলম্বন নির্মিত ছবিটি শেষ হয়ে যায়।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।